আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনজারুর রহমান, অ্যাসেট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া, অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। করোনা ভাইরাসের কারণে আমাদের যে ক্লাস শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, তার আলোকে আমার এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনসলভেন্সি। এই অধ্যায়টি সারা জীবন আপনার কাজে লাভ রাখতে পারে, কিন্তু অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে আপনাকে শিখতে হবে সনদ অর্জনের জন্য। ব্যক্তিগত জীবনে কোনো কাজে আসবে কিনা আমি জানি না, আপনার স্বর্ণদণ্ডের জন্য এটা দরকার এবং শিখতে হবে। এবং এখান থেকে একটা অঙ্ক আসবেই, 8 থেকে 9টা অঙ্ক করলেই যথেষ্ট। তো দেউলিয়া বলতে কি বোঝায়? একজন ব্যক্তির সম্পত্তির তুলনায় দায়ের পরিমাণ বেশি হয়ে গেছে, পাওনার দ্বারা তাকে চাপ দিচ্ছে যে দায় পরিশোধের জন্য, কিন্তু পাওনাদারদের দাবি পূরণের মতো তার সক্ষমতা নেই, অর্থাৎ তার দাবি পরিশোধের জন্য সক্ষমতা নেই। এমন অবস্থায় মানসিক ও সামাজিকভাবে ওই লোকটা নিগৃহীত হয়। এই অবস্থা থেকে বাঁচার জন্য সে আদালতে একটা দরখাস্ত দেয় এবং আদালত 1997 সালে দেউলিয়া আইন অনুসারে ওই ব্যক্তিকে দেউলিয়া হিসেবে ঘোষণা করে। যখন আদালতে দরখাস্ত করতে হয় তখন তাকে এরকম একটা বিবরণী দিতে হয় তার কী কী সম্পদ এবং দায় আছে। এই বিবরণীর আলোকে ওই ব্যক্তির পাওনাদারদের দাবি পরিশোধ করতে হয়। তো পাওনাদারদের দাবিটা হচ্ছে মুখ্য বিষয়। তো 1997 সালে দেউলিয়া আইন অনুসারে, এর আগে এই আইনটা করেছিল ব্রিটিশরা করেছিল এই আইনটা। সেই সময় করের একটা বিশাল বোঝা ছিল এবং মানুষ কর এবং জমিদারি টিকিয়ে রাখতে পারতাম না। তখন দেউলিয়ার একটা ব্যবস্থা সূত্রপাত হয়, তখন তারা এই আইনটা তৈরি করে শুধু ভারতীয়দের জন্য। তো এখন এই ক্রেডিটর বা পাওনাদার কারা? এরা সম্পদের উপর যে দাবি করে তাকে ক্রেডিটর বা পাওনাদার বলে। দেউলিয়া আইন অনুসারে ক্রেডিটর এখানে দুই প্রকার, একটা হচ্ছে সিকিউরিড ক্রেডিটর, জামানতযুক্ত পাওনাদার, আর একটা আনসিকিউরিড ক্রেডিটর। জামানতযুক্ত পাওনাদার হচ্ছে যারা ঋণ দিয়েছে কোনো জামানতের বিপক্ষে, অর্থাৎ কোন সম্পদ জামানত রেখে, বন্ধক রেখে তারপরে ঋণ দিয়েছে, এরা হচ্ছে সিকিউরিড ক্রেডিটর। আর যে সমস্ত পাওনাদার কোনো রকম সম্পত্তি জামানত ছাড়াই ওই ব্যক্তিকে ঋণ দিয়েছে, অর্থাৎ কোনো ঋণের এগেনস্টে কোনো রকম সম্পদ জামানত নেই, এই ধরনের দাবিকে বলে জামানতবিহীন পাওনাদার। তো এখন এই জামানতবিহীন পাওনাদার আমরা এবার দেখব। এই জামানতযুক্ত পাওনাদার হচ্ছে দুই প্রকার। জামানতযুক্ত পাওনাদার হচ্ছে দুই প্রকার, ফুললি সিকিউরিড ক্রেডিটর আর একটা হচ্ছে পার্টলি সিকিউরিড ক্রেডিটর। ফুললি মানে সম্পূর্ণ, পূর্ণ জামানতযুক্ত পাওনাদার, ঋণের চেয়ে জামানত বেশি, অর্থাৎ সে 50,000 টাকা ঋণ দিয়েছে কিন্তু একটা সম্পত্তি বন্ধক দিয়েছে যার বাজার মূল্য হচ্ছে 80,000 টাকা। 50,000 টাকা ঋণ আর সম্পদের বাজার মূল্য 80,000 টাকা, অর্থাৎ ঋণের চেয়ে জামানত বেশি হলে সেই পাওনাদারকে বলা হয় ফুললি সিকিউরিড ক্রেডিটর। আর পার্টলি সিকিউরিড ক্রেডিটর হচ্ছে আংশিক জামানতযুক্ত পাওনাদার। যে সকল পাওনাদারের পাওনার চাইতে জামানত কম, অর্থাৎ ঋণের চেয়ে জামানত কম, সেই সকল পাওনাদারদের পার্টলি সিকিউরিড ক্রেডিটর বলে বা আংশিক জামানতযুক্ত পাওনাদার বলে। যেমন কোনো ব্যক্তি লোন দিয়েছে 50,000 টাকা, কিন্তু যে সম্পত্তি সে জামানত রেখেছে তার বাজার মূল্য 20,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা ঋণ আর সম্পদের বাজার মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে ওই পাওনাদারকে আমরা বলবো পার্টলি সিকিউরিড ক্রেডিটর। আমরা অঙ্কের মধ্যে এর উদাহরণ দিয়ে বুঝাবো। এবার আসি আনসিকিউরিড ক্রেডিটর। এই আনসিকিউরিড ক্রেডিটর হচ্ছে এরা কোনো সম্পদ ছাড়াই, জামানত ছাড়াই ওই ব্যক্তিকে লোন দিয়েছে। তো এই আনসিকিউরিড ক্রেডিটর আবার দুই প্রকার, এটা খুবই অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, একটা হচ্ছে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। এরা কোনো সম্পদ জামানত নেই, এদের কাছে কোনো সম্পদ জামানত নেই। ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, কোনো সম্পদ জামানত নেই, কোনো সম্পদ জামানত নেই, এদের কাছেও কোনো সম্পদ জামানত নেই, কিন্তু এরা দাবি পূরণে অগ্রাধিকার পাবে না, আর এরা দাবি পূরণে অগ্রাধিকার পাবে। জামানত পাওনাদার যারা দাবি পূরণে অগ্রাধিকার পায়, কোনো সম্পদ যাদের কাছে জামানত নেই কিন্তু দাবি পরিশোধের ক্ষেত্রে সবার আগে এরা পুরো টাকাটা নিয়ে যাবে, অর্থাৎ জামানত নেই কিন্তু পুরো টাকায় তারা সবার আগে পাবে। এদেরকে বলে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল বা জামানত পাওনাদার বা অগ্রাধিকারযুক্ত পাওনাদার। আর এরা কারা? অল ডেটস টু গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কাছে যে অর্থ সে ঋণী আছে, যেমন ইনকাম ট্যাক্স, ল্যান্ড ট্যাক্স, রেন্টাল ট্যাক্স, ট্রেড লাইসেন্স, এগুলো সরকারের কাছে ঋণী আছে। ট্রেড লাইসেন্স বাস্তবে এরকম দেখা যায় না, কারণ ট্রেড লাইসেন্স ফি আগে দিয়েই লাইসেন্স করে নিতে হয়। তো এইগুলো যদি সরকারের কাছে যে কোনো দাবি যদি থাকে তাহলে সেটা অগ্রাধিকারযুক্ত পাওনাদার হবে। তাছাড়া এখানে আছে ইলেকট্রিক বিল, ওয়াসার বিল, গ্যাস বিল, এইগুলো মিউনিসিপ্যাল ট্যাক্স, অর্থাৎ পৌরসভা ইউনিয়ন পরিষদের কাছে, এগুলো লোকাল নন গভর্নমেন্ট লোকাল ইনস্টিটিউশন, এইগুলো এদের মিউনিসিপ্যাল এবং ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে যে পাওনাটা আছে সেটাও এর মধ্যে আসবে। তারপর দেউলিয়া ব্যক্তির যে কর্মচারী আছে বা শ্রমিক আছে
তাদের যে তারিখে দরখাস্ত করেছে সেই তারিখে দরখাস্ত করার আগে 6 মাসের সেবা বাবদ সর্বোচ্চ 2,000 টাকা পাবে প্রতিজন। সর্বোচ্চ কত পাবে? 2,000 টাকা। 6 মাসে সর্বোচ্চ কত পাবে? 2,000 টাকা। সর্বোচ্চ হচ্ছে 2,000 টাকা। 6 মাসের জন্য সর্বোচ্চ কত পাবে? 2,000 টাকা প্রতিজন। তাহলে এখানে আমরা অগ্রাধিকারযুক্ত পাওনাদার বলতে বোঝাচ্ছি যে সকল পাওনাদারের দাবির এগেনস্টে কোনো রকম সম্পদ জামানত নেই, কিন্তু দাবি পূরণে সবার আগে পাবে, সেই সকল পাওনাদারকে আমরা বলবো অগ্রাধিকার পাওনাদার। এটা সরকারের পাওনা। আর একটা আছে বিদ্যুৎ বিল, আর একটা ওয়াসা বিল, আর একটা মিউনিসিপ্যাল ট্যাক্স বা পৌরসভার কর। আর প্রতিজন শ্রমিক বা কর্মচারী বিগত 6 মাসে সেবা বাবদ সর্বোচ্চ 2,000 টাকা পাবে। এগুলোকে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল বলে। এবার আনসিকিউর্ড ক্রেডিটর বলতে কি বোঝায়? যে সকল পাওনাদারদের দাবির অর্থাৎ ঋণের বিপক্ষে কোনো সম্পদ জামানত নেই এবং দাবি পূরণে অগ্রাধিকার পায় না, এরা আনসিকিউর্ড ক্রেডিটর, 100% আনসিকিউর্ড ক্রেডিটর। এরা কারা? ক্রেডিটর্স অন ওপেন অ্যাকাউন্ট পেয়েবল আর অ্যাকাউন্ট পেয়েবল ফর গুডস, একই কথা। এগুলোর এর নাম চেঞ্জ হয়েছে বহুবার। আমরা একে বলবো ক্রেডিটর্স বা অ্যাকাউন্ট পেয়েবল। নোট পেয়েবল, বিল ডিসকাউন্টেড, এটা সম্ভাব্য দায়। এক্সেস অফ ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, এই প্রিফারেন্সিয়াল ক্রেডিটর এর যে এক্সেস অংশ সেটা এখানে আসবে। তাহলে এর মধ্যে 4টি আইটেম থাকছে। এবার আসি ব্যাংক লোন সম্পর্কে। ব্যাংক লোন পার্টলি সিকিউরিড ক্রেডিটর হলে যদি ফুললি সিকিউরিড ক্রেডিটর হয় কোনো ঝামেলা নাই, আর যদি পার্টলি সিকিউরিড ক্রেডিটর হয় তাহলে অবশিষ্ট যে অপরিশোধিত অংশ থাকবে তা ডিডাক্ট অ্যাজ পার কন্ট্রা হবে, অর্থাৎ সম্পদ থেকে বাদ দিতে হবে। ব্যাংক লোন আনসিকিউরিড ক্রেডিটর হলে অন্যান্য আনসিকিউরিড ক্রেডিটরের মধ্যে 2:1 অনুপাতে বন্ড পরিশোধ হবে। অন্যান্য আনসিকিউরিড ক্রেডিটর 50% টাকা পেলে ব্যাংক লোন 100% পরিশোধ হবে। যদি অন্যান্য আনসিকিউরিড ক্রেডিটর 50%-এর কম টাকা পায় তবে সেই ক্ষেত্রে টোটাল রিয়ালাইজেবল ভ্যালু অফ অ্যাসেট থেকে 10% রিসিভার ফিস এবং ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল বাদ দিয়ে যা থাকবে তাকে নিট অ্যাসেট অ্যাভেলেবল বলবো। এই নিট অ্যাসেটকে ব্যাংক লোন প্লাস আদার্স আনসিকিউরিড ক্রেডিটর ইন্টু ব্যাংক লোন এই অনুপাতে বন্টন করতে হবে। এটা একটু ভালো করে দেখে নেবেন, যখন অঙ্কে আসবে তখন আমরা এই বিষয়টা আরও ভালোভাবে দেখবো। এখন আমরা অঙ্কে চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পত্তি এবং দায়ের কিছু তথ্য থাকবে। তো এখানে দেখেন অ্যাকাউন্ট পেয়েবল ফর গুডস, এর সাথে কোনো সম্পদ বন্ধকের কথা এখানে বলা নেই। অ্যাকাউন্টস পেয়েবল ফর গুডস, এখানে সম্পত্তি বন্ধকের কথা কিচ্ছু বলা নেই। ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল এর সাথে অ্যাকাউন্ট পেয়েবল ফর গুডস এখানে কিচ্ছু বলা নেই। তাহলে এটা আমরা আনসিকিউরিটির ভেতর দিয়ে দেবো। ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল এটা আমরা গ্রস এবং নিট, আমি প্রথম অঙ্কটা একটু সময় নেব, 74,500। এটার এগেনস্টে কোনো সম্পদে জামানত কথা এখানে বলা নেই, এটার কাজ শেষ। এবার আসি নোটস পেয়েবল, এর সাথেও কোনো সম্পত্তির কথা বলা নেই। তাহলে এই নোটস পেয়েবলকে আমরা এখানে দিয়ে দেবো। নোটস পেয়েবল 5,000, এটারও কাজ শেষ। এবার আসি, এখানে দেখেন অ্যাকাউন্ট পেয়েবল সিকিউরড বাই লিয়েন অন শেয়ার। লিয়েন মানে পূর্বশর্ত বা অধিকার বোঝায়। এই অ্যাকাউন্ট পেয়েবল 40,000 টাকা। এবার লিয়েন শেয়ারের দাম দেখেন, এখানে এই 40,000 টাকা শেয়ারের বর্তমান দাম কত? 16,000 টাকা। বুক ভ্যালু ছিল 15,000, বর্তমানে বাজার মূল্য 16,000। এখানে 40,000 টাকা লোন আর শেয়ারের দাম কত? বাজার মূল্য 40,000। তাহলে ঋণের চাইতে জামানত কম। আমরা এটাকে বলবো পার্টলি সিকিউরিড ক্রেডিটর। ঋণের চেয়ে জামানত কম, একে আমরা বলবো পার্টলি সিকিউরিড ক্রেডিটর। একে ঋণের চেয়ে জামানত কম, একে আমরা বলবো কি? পার্টলি সিকিউরিড। এখানে লোনের পরিমাণ 40,000 আর শেয়ারের দাম হচ্ছে 16,000, ঋণের চেয়ে জামানত কম, এটাকে আমরা বলবো পার্টলি সিকিউরিড ক্রেডিটর। তাহলে আমরা এখানে লিখবো পার্টলি সিকিউরিড ক্রেডিটর। ক্রেডিটর্স লিয়েন অন শেয়ার। তাহলে ক্রেডিটরের পরিমাণ হচ্ছে 40,000 টাকা আর আমাদের এখানে শেয়ারের দাম হচ্ছে 16,000 টাকা। এটা পার্টলি হলো। তাহলে এর কাজ শেষ হয়ে গেল, এটার কাজ শেষ হয়ে গেল। এবার আসেন অ্যাকাউন্ট পেয়েবল লিয়েন অন স্টক। এখানে আমরা লোন নিয়েছি 15,000 টাকা। স্টকের দামটা দেখেন, ইনভেন্টরি বা স্টক, এর দাম হচ্ছে 40,000 টাকা। এখানে এটা দাম হচ্ছে
স্টকের লোন হচ্ছে 40,000 আর এর দাম হচ্ছে এর 15,000 টাকা লোন, আর আমরা এর বাজার মূল্য দেখতে পাচ্ছি 40,000 টাকা। এটা দেখেন 40,000 আর এখানে ছিল 16,000। লোনের চাইতে জামানত কম, পার্টিতে গেছে, এবার লোনের চাইতে জামানত বেশি, আমরা এখানে দেবো ফুললি। তাহলে এখানে লিখব অ্যাকাউন্ট পেয়েবল লিয়েন অন স্টক বা ইনভেন্টরি। আমাদের এখানে লোনের পরিমাণ 15,000 আর এখানে ইনভেন্টরির বুক ভ্যালু হচ্ছে 40,000। তাহলে এর কাজ আপাতত শেষ। এবার আমরা আসি লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট। আমরা আগেই বলছিলাম এই বিল ডিসকাউন্টটা হচ্ছে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট এটা ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। এই বিল ডিসকাউন্ট, লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট, এটা অলওয়েজ আপনার সম্ভাব্য দায়। লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট। তাহলে এখানে গ্রস অ্যামাউন্ট হবে 7,000 আর নিট হবে 3,000। তাহলে এখানে আমাদের এটাও শেষ হলো। এবার আসেন মর্টগেজ অন মিল। এখানে মর্টগেজ অন মিল অর্থাৎ বন্ধকি ঋণ 10,000 টাকা। মিলের দাম দেখেন, মিলের দাম 11,000 টাকা। এটা দেখেন ভালো করে, এখানে মিলের দাম 11,000 আর আমাদের লোনের পরিমাণ হচ্ছে 10,000। তাহলে লোনের চাইতে জামানত বেশি। তাহলে আমরা এখানে লিখব, এখানে ফুললিতে লিখব লোনের চাইতে জামানত বেশি। লোন 10,000, মর্টগেজ অন মিল, লোনের চেয়ে জামানত বেশি। তাহলে এখানে লোনের পরিমাণ 10,000 আর আমাদের সিকিউরিটির দাম হচ্ছে 11,000 টাকা। লোনের চাইতে জামানত বেশি, এটা ফুললি হয়ে গেল, এরও কাজ শেষ হয়ে গেল। এবার আমাদের অ্যাকাউন্ট পেয়েবল ফর ওয়েজেস রেটস হুইচ টাকা 3,000 আর প্রিফারেন্সিবল। আমরা এখানে বলছিলাম দেখেন বিল ডিসকাউন্টটা এখানে আনসিকিউরিটির মধ্যে যাবে। এখানে দেওয়া আছে স্যালারি অ্যান্ড ওয়েজেস লাস্ট 6 মান্থ পার ওয়ার্কার ম্যাক্সিমাম টাকা 2,000। তাহলে এখানে আমাদের এই স্যালারি অ্যান্ড ওয়েজেস এখানে প্রিফারেন্সিয়াল হচ্ছে 3,000 টাকা। ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস এখানে পরিমাণ হচ্ছে 3,000 টাকা। তাহলে আর 500 কোথায় যাবে? এখানে বলা হচ্ছে ক্রেডিটর্সের পরিমাণ হচ্ছে 3,000 টাকা। তাহলে এইটা কিন্তু এক্সেস হবে, এই যে এখানে আমি বলে দিয়েছি এক্সেস অফ ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। তাহলে এখানে আমাদের এক্সেস অফ এখানে প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স হচ্ছে মোট ঋণ 3,000 টাকা, কিন্তু প্রিফারেন্সিয়াল পাবে 3,000 দিয়ে দিলাম। এখানে আমরা লিখে দেবো এক্সেস অফ ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল বা প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। এখানে 500 আসবে, এখানে আসবে 500, অর্থাৎ 3,500 মাইনাস 3,000। এই আমাদের এর কাজ শেষ হয়ে গেল, এটার কাজ শেষ হলো। এবার অ্যাকাউন্ট এই পর্যন্ত শেষ হলো, দায়ের কাজ মোটামুটি শেষ, আর কোনো দায় নাই। এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে এখানে আমাদের পরিমাণটা কত হয় দেখেন, এর পরিমাণ হয় 25,000 টাকা আর এখানে হয় 51,000 টাকা। তাহলে এখানে 1997 সালে দেওয়ানি আইন অনুসারে এখানে সিকিউরিটি সম্পদের উপর যে সম্পদ সিকিউরিটি দেওয়া হয়েছে তার উপর 4% রিসিভার ফিস পাবে, লেস রিসিভার ফিস। যে আইনের ব্যক্তি আছে সেই আইনগত ব্যক্তি, এই রিসিভার যিনি সম্পত্তিটা বিক্রি করে আদায় করে নিয়ে আসবেন টাকাটা, সে এই আদায়কৃত সম্পদের 4% রিসিভার ফিস পাবে, অর্থাৎ 2,040 টাকা হয়। এখানে আমরা যদি বাদ দিই 48,960 টাকা, 48,960 টাকা। এবার আমরা এই আইটেমটা এখানে বসে আসি। এবার এখানে একটা শখ আমি করে রেখেছি, কারণ একটা বিশাল সাইজের অঙ্ক। ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল এখানে হবে 25,000 টাকা, এই গ্রসটা। আর এখানে লিখবো আমরা ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল, এখানে আমাদের পরিমাণ হচ্ছে এইটা আমরা লিখবো 48,960 লেস ভ্যালু অফ সিকিউরিটি, আমরা এখানে লিখবো 25,000 টাকা, আর এখানে ভ্যালু অফ সিকিউরিটি লিখবো 48,960। তাহলে আমাদের এখানে আসবে 23,960 টাকা। এটা 23,960 টাকা, 23,960 টাকা, 23,960 টাকা। তাহলে 23,960 টাকা আমাদের সারপ্লাস অ্যাসেট থাকলো। কিন্তু আমাদের লোনের পরিমাণ হচ্ছে 25,000 টাকা আর আমাদের সিকিউরিটি আছে
রিসিভার ফি বাদ দেওয়ার পরে 48,960 টাকা। তাহলে আমাদের এখানে 23,960 টাকা সারপ্লাস থাকলো। এই সারপ্লাসটা, এটা আমাদের সারপ্লাস থাকলো। এবার আমরা পার্টলিতে আসি। পার্টলিতে আমাদের আবার 4% রিসিভার ফিস এখানে বাদ দেন, লেস 4% রিসিভার ফিস এখানে 4% বাদ দিলে পারে 4 × 64 640, অর্থাৎ 15,360 টাকা থাকে। তাহলে এখানে থাকে 40,000। আমরা অনুরূপভাবে এখানে দায়ের পরিমাণ বেশি, তাহলে আমরা এখানে লিখব ক্রেডিটর্স পে পার্টলি সিকিউরিটি ক্রেডিটর, আমরা ঋণের পরিমাণ লিখব 40,000, আর ভ্যালু অফ সিকিউরিটি লিখব 15,360। আমাদের এখন দায় বেশি হয়ে গেছে। এখানে যেহেতু দায়টা বেশি হলো, আমাদের এখানে 24,640 টাকা হবে। 24,640 এই টাকাটা আমাদের দায় বেশি থাকলো। এখানে কিন্তু সম্পদ, এটা কিন্তু সম্পদ বেশি থাকলো। এজন্য এখানে আমাদের এই 24,640 টাকা আসলো। এবার আমরা আসি ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল। এই যে ক্রেডিটর্স পেয়েবল ইন ফুল ওয়ার্কিং না করলেও চলতো প্রথম অঙ্ক, তাহলে এখানে আমরা 3,000 বসালাম, লেস অ্যাজ পার কন্ট্রাক্ট, এখানে কিছু বসবে না। এবার এই পাশে আমরা বসাই দিই 3,000 টাকা, আর এখানে বসাই 40,000 টাকা গ্রসে, এর কোনো কাজ নয় বাম পাশে। এবার আনসিকিউরড ক্রেডিটর, তাহলে আমাদের এটা যোগ করতে হবে। আনসিকিউরড ক্রেডিটর আমাদের এখানে যোগ করতে হবে, আনসিকিউরড ক্রেডিটর। তাহলে আনসিকিউরড ক্রেডিটর হবে এই পাশে 87,000, আর এই পাশে হবে 83,000। তাহলে আমরা এখানে লিখব 87,000, আর এখানে লিখব 83,000 সরাসরি। এই আমাদের দায় শেষ হলো। তাহলে আমাদের যোগ করলে হবে 1,07,640। একটা বিশাল সাইজের অঙ্ক। আমি আমার এই 37 বছরের অভিজ্ঞতায় এই পাশাপাশি এরকম একটা বড় অঙ্ক এবং এই সলিউশন পাশাপাশি ক্লাসরুমে আমি কখনোই দেখাতে সম্ভব হয়নি, আর হবও না, কারণ এই অঙ্ক বোর্ডে তুলতে তুলতে 45 মিনিট পার। তাহলে এখানে এই যে ফুললি দেখেন, এখানে লোন ছিল 25,000, সিকিউরিটি বেশি, এটা ফুললি হলো। এখানে লোন বেশি, সিকিউরিটি কম, এটা পার্টলি হলো। পার্টলির টাকাটা কিন্তু এখানে বসবে, আর আনসিকিউরিটির টাকাটা বসবে। তাহলে বসবে নাকি? ফুললির টাকা বসবে না, এবং ক্রেডিটার্স পেয়েবল ইন ফুলের টাকা বসবে না, দুটো আইটেম বসবে। এটা যোগ করলে এটা হলো। এখন আমাদের দেখতে হবে যে আনসিকিউরড অ্যাসেট কী কী আছে। আনসিকিউরড অ্যাসেট, এখানে দেখেন, এখান থেকে অ্যাসেট শুরু, এখান থেকে অ্যাসেট, এখান থেকে অ্যাসেট শুরু, এখান থেকে উপরে সব দায়। বুক ডেটস মানে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ ডেটর। বুক ডেটস বা অ্যাকাউন্ট রিসিভেবলের বহু নাম আছে, অ্যামাউন্ট ডিউ ফ্রম আদার কোম্পানি, সেলস লেজার ব্যালেন্স ছিল, কত রকম নাম যে হয়েছে। বুক ডেটস মানে পুস্তক ঋণ, এটা সেই ব্রিটিশ আমলের অঙ্ক, সেই অ্যামাউন্ট দিয়ে আমরা চালিয়ে আসছি, কিন্তু ব্যাংক লোনের অস্তিত্ব অঙ্কের মধ্যে নাই। ব্যাংক লোন না হলে দেউলে হয় নাকি? অর্থাৎ ব্যাংক লোন থাকা স্বাভাবিক ছিল। তাহলে এখানে আমি একটু ঘর কেটে নিয়েছি। বুক ডেটস, এখানে গুড বলতে কি বোঝায়? গুড বলতে যারা 100% টাকা দিয়ে দেয়, এরকম ভালো লোক আছে, তারা হচ্ছে ভালো লোক আর কি। যাদের কাছে টাকা পাবো তারা 100% টাকা দিয়ে দেবে, এদেরকে আমরা বলবো গুড, এদেরকে আমরা বলবো গুড। তাহলে এখানে আমাদের গুড আসলো 20,000 টাকা। এবার ডাউটফুল অ্যান্ড ব্যাড। ডাউটফুল অ্যান্ড ব্যাড, এখানে ডাউটফুল মানে সন্দেহযুক্ত, তাদের কাছে টাকা পাবো 10,000, তারা দিতে পারে 2,000 টাকা, সম্ভাব্য। এরা ব্যাড অ্যান্ড ডাউটফুল। তাহলে এর কাজ শেষ হলো। এবার কনসাইনমেন্ট গুডস, চালানি কারবারে প্রেরিত পণ্য, এটা একটা অ্যাসেট। তাহলে চালানি কারবারে প্রেরিত পণ্য, এখানে আদায়যোগ্য মূল্য সম্পর্কে কিছু বলা নেই, অতএব এটা আমরা 100% আদায় করব। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যে ইনটেনজিবল এবং ফিকটিসিয়াস অ্যাসেটের কোনো আদায়যোগ্য মূল্য এখানে আসবে না। ইনটেনজিবল এবং ফিকটিসিয়াস অ্যাসেট, এগুলোর বিষয়ে ইনটেনজিবল এবং ফিকটিসিয়াস অ্যাসেট, ইনটেনজিবল অ্যাসেটগুলো হচ্ছে গুডউইল, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, কপিরাইট, ফ্রাঞ্চাইজ, এইগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, এদের কোনো আদায়যোগ্য মূল্য এখানে আসবে না। আবার ফিকটিসিয়াস অ্যাসেট যদি 2-1 পয়সা থাকে দিবেন, কিন্তু সাধারণত থাকবে না। ফিকটিসিয়াস অ্যাসেট হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রিপেইড অ্যাডভার্টাইজিং, এইগুলোর কোনো আদায়যোগ্য মূল্য থাকে না। এবার আসি আমরা শেয়ারে। এই শেয়ারটা এখানে আসবে না, কারণ এই শেয়ারটা সিকিউরিটিতে চলে গেছে, এই শেয়ারটাতে সিকিউরিটিতে গেছে এই সম্পদটা। আবার স্টকটাও সিকিউরিটিতে গেছে, আবার এই মিলটাও সিকিউরিটিতে গেছে। যে সম্পদ সিকিউরিটিতে গেছে সেই সম্পদ এখানে আসবে না। যে সম্পদ সিকিউরিটিতে গেছে, 3টা সম্পদ সিকিউরিটিতে গেছে, শেয়ার, ইনভেন্টরি আর মিল, এখানে বসাবেন না। যদি বসান তাহলে তার এক্সেস যেটুকু সিকিউরিটির অতিরিক্ত যে অংশটুকু থাকবে সেইটুকু এখানে আসবে। এবার আমরা আসি কনসাইনমেন্ট গুড, শেয়ার গেল, ইনভেন্টরি, ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 100 টাকা, এখানে লেখেন 100 টাকা।
এবার নোট রিসিভেবল এখানে লেখেন 1400 টাকা, এখানে আমরা আদায় ধরবো 100%। মিল এখানে আসবে না। মিল কেন আসবে না? কারণ সিকিউরিটি আলাদা নিয়েছে। মেশিনারি, এবার মেশিনারি আমাদের এখানে 15,000 টাকা, আদায়যোগ্য মূল্য বলে দিয়েছে 12,000 টাকা। এবার এখানে দেখেন ফিক্সার আছে, ফিক্সার এস্টিমেট 3,000 টাকা, এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে, 1500 হবে। ফিক্সার আছে 3,000 টাকা, আদায়যোগ্য মূল্য হচ্ছে 1500 টাকা। এবার কটেজ মানে কুড়ে ঘর। এটা আসলে কি বলবো, যে অঙ্কটা যদি আমি সঠিক করাই নাম্বার আপনাদের কেটে দেবে। কটেজ বলতে কুড়ে ঘর, তার কুড়ে ঘরটা বর্তমান আইনে এক্সামটেড করার, রিকভারি করার মানে কি বলবো, অ্যাকুইজিশন করার অধিকার নাই। যদি এটা তার ধরতে হবে এক্সামটেড ওভার প্রপার্টি। এক্সামটেড মানে এটা এই কুড়ে ঘরটা তার মোট সম্পদের অতিরিক্ত অংশে এটা আসবে না। আসলে এটা সেই অঙ্কটা সাল দেখেন 94 সাল থেকে চলে আসছে এ পর্যন্ত, আমরা শুধু দেখেই যাচ্ছি, কিন্তু এই ভুলগুলো কখনোই সংশোধন করছি না। এখানে তার কুড়ে ঘর বিক্রি করার কোনো অধিকার নেই বর্তমান আইনে, কিন্তু অঙ্কটা ভুল ধরবে। সব বইতে এইভাবে করা আছে, আমি এইভাবে রেখে দিলাম। কিন্তু কেউ যদি আমাকে নোট দিয়ে বলে দেয় যে কটেজটা তার ব্যক্তিগত প্রাইভেট সম্পত্তি, 2500 স্কোয়ার ফিট বা 5000 স্কোয়ার ফিটের একটা শর্ত আছে, সেই বাড়িটা এটা এক্সামটেড হয় না, এখানে অ্যাসেট হিসাব আসে না, এখানে দিয়ে দিলাম, তাহলে অ্যাসেট আমার শেষ হয়ে গেল। এবার আমরা যোগ বিয়োগ করব। তাহলে এই পাশে আমাদের হবে 45,000, এখানে হবে 61,300। এর উপর 10% রিসিভার ফিস বাদ যাবে, অর্থাৎ অজামানতি সম্পদের উপর রিসিভার ফিস 10%, আর জামানতি সম্পদের উপর রিসিভার ফিস, জামানতি সম্পদের উপর রিসিভার ফিস হচ্ছে 4%, আর অজামানতি সম্পদের উপর রিসিভার ফিস হচ্ছে 10%। তাহলে আমরা এই 10% বাদ দিলে আমাদের এখানে থাকবে 40,500। এখানে দেখেন কিছু সম্পদ রয়ে গেছে। অ্যাড সারপ্লাস ফ্রম ফুলি সিকিউরিড ক্রেডিটর। এখানে আমাদের ফুলি সিকিউরিড ক্রেডিটরদের তাদের লোন ছিল 25,000, আর সে সিকিউরিটি দেওয়া ছিল 48,960। তাহলে এখানে সম্পদ বেশি আছে, ওই সম্পদটা এখানে নিয়ে আসেন, 23,960 এখানে নিয়ে আসেন। এবার এদেরকে টাকা দিতে হবে, লেস ক্রেডিটার্স পেয়েবল ফুল অ্যাজ পার কন্ট্রাক্ট, এইটা এখানে বাদ দিতে হবে, এই ক্রেডিটটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমাদের এখানে এই পরিমাণটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের আসবে 61,460। এটা বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 61,460। আমি খুব 61,460। এবার এই টাকাটা এখানে নিয়ে যান, 1,07,640। তাহলে আমাদের ডেফিসিয়েন্সি হবে 46,180। 46,180। তাহলে কি করলাম, আমরা দায়গুলো প্রদর্শন করলাম, তারপর আমরা এখানে যে সম্পদগুলো সিকিউরিটি দেয়নি সেই সম্পদগুলো এখানে বসাই দিলাম। বসানোর পরে আমরা কি করলাম, এই রিসিভার ফি 10% বাদ দিলাম, তারপর এই অ্যাসেটটা এখানে নিয়ে এসে যোগ করলাম, এই অ্যাসেটটা এখান থেকে এখানে নিয়ে এসে যোগ করলাম, তারপরে এইটা বাদ দেবো, এইটা আমরা এখানে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে আমাদের এই সম্পদ থেকে এখানে বাদ দিলে 46,180 টাকা ডেফিসিয়েন্সি হলো। তাহলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স জিনিসটা কি, যে দেউলিয়া ব্যক্তির সম্পত্তি এবং দায়ের তালিকাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলে। এটা কেন করা হয়, এটা হচ্ছে পাওনাদারদের পাওনা পরিশোধ এবং তার কতটুকু ঘাটতি আছে তার পরিমাণ নির্ধারণ করার জন্য এটা তৈরি করা হয়। এখন আমি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের সংজ্ঞাটা আরেক করে দিচ্ছি, যে দেউলিয়া ব্যক্তির সম্পত্তি এবং দায়ের তালিকাকে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলে। এর একদিকে দায় আর একদিকে থাকে সম্পদ, একদিকে দায়ের বিস্তারিত বিবরণ থাকে আর একদিকে সম্পদের বিস্তারিত বিবরণ থাকে। তো এবং তার কত টাকা ঘাটতি হয়েছে সেটা বের করার জন্য এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তৈরি করা হয়। এখন আমরা আসি স্টেটমেন্ট, এই যে ডেফিসিয়েন্সিটা হলো 46,180, এটা কি কারণে হয়েছে তার একটা ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যা দিলে স্টেটমেন্ট অফ ডেফিসিয়েন্সি, এটা অ্যাকাউন্ট বলা যাবে না, ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট বলা ঠিক হবে না, কারণ এটা অ্যাকাউন্ট না। অ্যাকাউন্ট বলতে হলে তার জেনে নির্ণয় করার প্রয়োজন আসে। এতে স্টেটমেন্ট অফ ডেফিসিয়েন্সি, তার এই ঘাটতিটা কেন ঘটেছে তার একটা ব্যাখ্যা দিতে হবে। তো এখানে দেখেন, on January 1, 6 years ago, he had a capital of টাকা 50,000। তার ক্যাপিটাল এই পাশে 3টে আইটেম বসাবেন আর এই পাশে 3টে আইটেম বসাবেন। তাহলে ক্যাপিটালটা আগে এখানে বসান, ক্যাপিটালটা এখানে বসান, এই পাশে লাইবিলিটি রিলেটেড ক্যাপিটাল। প্রফিট ওয়ার মেড ইন 6 years টোটালিং 45,500 অ্যান্ড লসেস আর ইনকাম টোটালিং 25,000।
এখানে তার প্রফিটের পরিমাণ আছে নিট প্রফিট আর ট্রেডিং প্রফিট, বেশি লেখার দরকার নেই, 45,500। এবার লস কত, এখানে এই লসের পরিমাণটা হচ্ছে, আমাকে এবার সরাতে হচ্ছে, এখানে ড্রয়িং কত আছে দেখেন, ড্রয়িংয়ের পরিমাণ হচ্ছে 77,200, ড্রয়িং হচ্ছে 77,200 এই ড্রয়িং। আর লস আছে ইনকার টোটাল লস 25,000 টাকা, এই টোটাল লসটা এখানে 25,000 টাকা আমরা বসাই দিলাম। টোটাল লসটা বসানোর পরে আমাদের এবার দেখতে হবে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার ইয়ার, এখানে 2,500 টাকা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2,500 গুণ 6 বছর, 6 এখানে হচ্ছে 15,000 টাকা। এইদিকে তিনটা আইটেম বসবে, ক্যাপিটাল, নেট প্রফিট, আদার ইনকাম। ক্যাপিটাল, নেট প্রফিট, আদার ইনকাম, এই পাশে তিনটা আইটেম বসবে। ড্রয়িং, নেট লস, আদার লস, ড্রয়িং, নেট লস, আদার লস, এই পাশে তিনটা আইটেম, এই পাশে তিনটা আইটেম। তাহলে এই তিনটা পেয়ে গেছি, এখানেকার কাজ আমরা সেরে নিয়েছি। ক্যাপিটালটা বসিয়েছি, নেট প্রফিট বসিয়েছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসিয়েছি, ড্রয়িং বসিয়েছি, নেট লস বসিয়েছি, 5টা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আনতে হবে আমাদের। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন যে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমাদের রিসিভার ফিস কত টাকা যাচ্ছে। এখানে আনসিকিউরড অ্যাসেট, একটু এখান থেকে আসি। আনসিকিউরড অ্যাসেট, আনসিকিউরড অ্যাসেট আমরা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো এখানে আমি একটুখানি শুধুমাত্র ক্যাশ থেকে আসি। ক্যাশে কোনো লস নেই, ক্যাশে কোনো লস নেই, ক্যাশে আমার কোনো লস নেই। মেশিনারিতে লস নেই, নোট রিসিভেবলে লস নেই। মেশিনারিতে লস কত, 3,000 টাকা। তাহলে মেশিনারির লসটা আমি এখানে বসাবো। মেশিনারির লস 3,000, ফিক্সারের লস 1,500, ফিক্সারের লস 1,500, তাহলে ফিক্সারের লস 1,500। এবার কটেজের লস কত, 3,800, 3,800। এবার বুক ডেটের লস কত, এখানে দেখেন 22,000 আর এখানে 30,000, তাহলে বুক ডেটের লস হচ্ছে 8,000, বুক ডেটের লস হচ্ছে 8,000, বুক ডেটের লস হচ্ছে 8,000, বুক ডেটের লস হচ্ছে 8,000। এবার আমাদের বুক ডেটে বিল ডিসকাউন্ট, এই যে বিল ডিসকাউন্ট ছিল না, বিল ডিসকাউন্ট আমাদের এখানে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট 3,000 টাকা। এই 3,000 টাকা এই কন্টিনজেন্ট লাইবিলিটির এখানে আসবে 3,000 টাকা, 7,000 না, বিয়োগফলও না। এখন আমাদের এবার বিয়োগফলও আসবে না, আবার ইয়েও আসবে না, বিল ডিসকাউন্ট 3,000। তাহলে আনসিকিউরড ক্রেডিটরের লসটা আমরা বসাইলাম। প্রথম কাজ হচ্ছে ক্যাপিটালটা বসাবেন, নেট প্রফিট বসাবেন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসাবেন। এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল এক মালিকানা কারবারে হয় না, কীভাবে অঙ্ক সেটে আমি জানি না, এটা অংশীদারের ক্ষেত্রে হয়। ড্রয়িং, নেট লস বসালাম। আদার লস, আদার লস হচ্ছে আনসিকিউরড অ্যাসেটের আদার লস, এখান থেকে বের করে নিলাম, আমরা এখান থেকেও বের করে নিতে পারি। এবার তারপরে কন্টিনজেন্ট অর্থাৎ কন্টিনজেন্ট লাইবিলিটি বিল ডিসকাউন্টটা বসালাম। তাহলে প্রথমে বসাবেন আনসিকিউরড অ্যাসেটের লস, তারপর বিল ডিসকাউন্ট বসাবেন, তারপর সিকিউরড অ্যাসেট লস। সিকিউরড অ্যাসেট আপনার 3টা আছে এখানে। সিকিউরড অ্যাসেট এখানে কি কি আছে, এখানে দেখেন এই শেয়ার এখানে প্রফিট হয়েছে। দেখেন এখানে শেয়ারের দাম ছিল 15,000 টাকা, কিন্তু আদায় হয়েছে কত, 1,000 টাকা। তাহলে প্রফিট অন শেয়ার কিন্তু এই পাশে আসবে, প্রফিট হলে এই পাশে, লস হলে এই পাশে। এবার আমরা ইনভেন্টরিতে আসি, এখানে দেখেন 60,000, কিন্তু এখানে আদায় হয়েছে কত, 40,000। তাহলে ইনভেন্টরি লস আমাদের 20,000 টাকা, ইনভেন্টরি লস আছে 20,000 টাকা। এবার মিলে আসেন, মিলের দাম ছিল 20,000, এখন 11,000, তাহলে মিলে লস হলো 9,000। এবার আমরা আসবো রিসিভার ফিস। তো রিসিভার ফিস এই জিনিসটা সম্পর্কে আমি বলি, রিসিভার ফিস কয় জায়গায় গেছে দেখেন। রিসিভার ফিস এখানে দেখেন, রিসিভার ফিস এখানে গেছে 2,020 টাকা, এই জায়গায় গেছে 2,020 টাকা, এখানে 2,020, এখানে 2,020, আমি এখানে যোগ করে নিচ্ছি। এখানে 2,020, যদি এর ভিতরে লেখা যায় না তবু আমি শর্টকাট লিখে নিচ্ছি নোট আকারে। এই 2,020 টাকা এখানে দিয়েছি, আর এখানে দিয়েছি 640, আর এখানে দিলাম আমরা 4,050, তাহলে 4,050। আমরা এখন যদি যোগ করি 6,730, 6,730 টাকা হচ্ছে রিসিভার ফিস। 2,040, 640 আর 4,050, এখানে সরি আমার এখানে 4,500 হবে, এই অ্যামাউন্টটা 4,500 হবে, এখানে যোগে ঠিকই আছে 4,500। তাহলে
4,500 হলে আমাদের অঙ্কটা হবে হচ্ছে রিসিভার ফির পরিমাণটা হবে আমাদের 7,180। 7,180 এই রিসিভার ফিসটা আমরা এখানে বসাই দিলাম 7,180। তাহলে আমরা এখন যোগ করব। তাহলে এখানে এইটা যোগ করে এখানে বসাই দেন। তাহলে এখানে যদি আমরা যোগ করে বসাই তাহলে এর পরিমাণটা হবে আমাদের 55,480। 55,480। এখন এইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের পরিমাণ হবে 1,57,680। এবার আমরা এখানে 1,57,680 এইটা আমরা বসাবো। বসাই এখানে বিয়োগ করব। এখন বিয়োগ করলে আমাদের ডেফিসিয়েন্সিটা হবে এই আইটেমগুলো থেকে এটা বাদ দিতে হবে। ডেফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এটা যদি বাদ দেন তাহলে এই 46,180। তাহলে ডেফিসিয়েন্সি স্টেটমেন্টটা কি? দেউলিয়া ব্যক্তি যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা কিভাবে হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা এবং বিবরণ দেওয়ার জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে ঘাটতি হিসাব বলে বা ঘাটতি বিবরণী বলে। এর এক পাশে থাকে ক্যাপিটাল, নেট প্রফিট এবং আদার ইনকাম, আর থাকে ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি একটা ব্যালেন্সিং ফিগার হয়। আর আরেক পাশে থাকে ড্রয়িং, নেট লস এবং আদার লস। এই আদার লসের মধ্যে 4টি আইটেম বসাবেন। মনে রাখবেন এই আদার লসের মধ্যে 4টি আইটেম বসাবেন। আনসিকিউরিড অ্যাসেট, এখানে যে অ্যাসেটগুলো আমরা আনসিকিউরিড ছিল সেই অ্যাসেটের লসটা এখানে বসাবেন। তারপরে বসাবেন বিল ডিসকাউন্ট, তারপরে বসাবেন সিকিউরিটি অ্যাসেট লস, তারপরে সিকিউরিটি অ্যাসেট লসে 2টা, তারপর রিসিভার ফিটা 3 জায়গায় রিসিভার ফিস বসাবেন। বসিয়ে এই পাশে যোগ করবেন, বসিয়ে এখানে বাদ দেবেন। এটা হবে স্টেটমেন্ট অফ ডেফিসিয়েন্সি। এটা হবে ডেফিসিয়েন্সি অ্যাজ পার কন্ট্রা। তাহলে আপনার অঙ্কটা আপনি ভিডিওটা থামিয়ে দেবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। এরপর থেকে আমি এই চ্যাপ্টারের লাইভ ক্লাসে আসবো ইনশাল্লাহ।